রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই বিডি শর্টকাট একাডেমির আরও একটি নতুন আয়োজনে। আজকের আয়োজনে আমরা MIST তথা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আবেদন যোগ্যতা, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার মানবন্টন, কোটা আবেদন প্রক্রিয়া, পড়ালেখার খরচ, এডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া, সিট প্ল্যান সহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফার্স্টে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব MIST মূলত কি। MIST বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি বিখ্যাত পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, যা 1998 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের অধিভুক্তির অধীনে প্রতিষ্ঠিত হয়। স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন প্রকৌশল প্রোগ্রাম অফার করে এবং এখানে ভর্তি অত্যন্ত প্রতিযোগিতামূলক। মেধার ভিত্তিতে একটি লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে সিলেক্টেড করা হয়। মেডিকেল পরীক্ষা এবং ইন্টারভিউ, যেখানে আগ্রহী প্রার্থীরা ন্যূনতম একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ করে এবং অন্যান্য সমস্ত ভর্তির মানদণ্ড পূরণ করে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ঘোষিত নির্দিষ্ট আবেদনের সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। তো এবার আমরা MIST এর এডমিশন ভর্তির ক্ষেত্রে যে আবেদন যোগ্যতা এটা জানার চেষ্টা করব। ফর SSC অর ইকুইভ্যালেন্ট, এক্ষেত্রে আপনি যদি 2022 এবং 2021 সালে বিজ্ঞান গ্রুপে GPA 5 এর মধ্যে কমপক্ষে 4, চতুর্থ বিষয় ব্যতীত, কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবা, চতুর্থ বিষয় ব্যতীত GPA 4 নিয়ে পাশ করে, এবং HSC এর ক্ষেত্রে রিক্রুটমেন্ট হচ্ছে বা এইচএসসি এর সমমানের ক্ষেত্রে যদি 2024 সনে অথবা 23 সনে 4টি বিষয় অর্থাৎ গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি ন্যূনতম গ্রেড পয়েন্ট 17 সহ পাস করে, তাহলে কিন্তু আবেদনযোগ্য বলে বিবেচিত হবে। এখানে কিন্তু 4টি বিষয় হচ্ছে GPA 5 করে পেলে কিন্তু 4×5 20 পয়েন্ট হয়। তো এক্ষেত্রে কিন্তু 4টির মধ্যে 17 পেলে আবেদনযোগ্য বলে বিবেচিত হবে। এরপর আমরা একটু দেখে নেব ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের ক্ষেত্রে আবেদন যোগ্যতা। CGA ও অ্যান্ড A লেভেল অর এর সমমানের ক্ষেত্রে, তো তোমরা যদি 2020 অথবা 2019 সালে CGA ও লেভেল এক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং ইংরেজি সহ 5টি বিষয় কমপক্ষে একটি B গ্রেড নিয়ে পাশ করে, এবং 2022, 2021 সালে অথবা 2021 সালে CGA A লেভেলে গণিত, পদার্থবিদ্যা এবং রসায়ন কমপক্ষে 2টি B গ্রেড এবং একটি C গ্রেড নিয়ে পাশ করেন, তাহলে কিন্তু আবেদনযোগ্য বলে বিবেচিত হবে। এখানে কিন্তু 2টি দেওয়া আছে, O লেভেল এবং A লেভেলের আবেদনযোগ্যতা। তো কিছু কিছু নির্দিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে ডিফল্ট কিছু যোগ্যতা বা কিছু শর্ত রয়েছে, একটু দেখব। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা আগ্রহী বা এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে অবশ্যই HSC বা এর সমমানের স্তরে জীববিজ্ঞান থাকতে হবে, ন্যূনতম গ্রেড পয়েন্ট A থাকতে হবে, এবং CGA A বা অন্য ন্যূনতম গ্রেড পয়েন্ট C এর সাথে সমতুল্য হতে হবে। অর্থাৎ ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য গ্রেড C থাকতে হবে A লেভেলের ক্ষেত্রে। আবেদনপত্র জমা বা আবেদন প্রক্রিয়া, আবেদন করতে MISTর ওয়েবসাইটে যাবে, এটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে বা তোমরা খুঁজে নিতে পারবে mist.teletalk.com.bd। এই অনলাইনে আবেদন জমা দিতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপর জমা দেওয়ার পর কিন্তু একটি ইউজার আইডি পাওয়া যাবে, এবং পরবর্তীতে কিন্তু যখন পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করা হবে তো এক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে কিন্তু লগ ইন করে তোমরা তোমাদের প্রয়োজনীয় এডমিট কার্ড সহ আপডেট তথ্যগুলো এবং এডমিট কার্ডও ডাউনলোড করতে পারবা। যে ইউজার আইডি দেওয়া হবে এই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে 16222 নম্বরে একটি SMS পাঠাতে হবে। তো এবার আমরা আবেদন ফি একটু দেখবো। আবেদন ফি A ইউনিটের জন্য 800 টাকা এবং B ইউনিট AB ইউনিট মিলে আর কি এখানে হচ্ছে 1000 টাকা। B ইউনিটটি হচ্ছে মূলত আর্কিটেকচার এবং A হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অ্যাপ্লিকেশন এবং ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশাবলী MISTর ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। তো তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে MISTর সেখান থেকে কিন্তু তথ্যগুলো জানতে পারবা। উভয় ধাপ শেষ করার পর তো যখন তোমরা পেমেন্ট প্রক্রিয়া সকল কাজ কমপ্লিট করবা তখন কিন্তু SMS এর মাধ্যমে একটি পাসওয়ার্ড পাবা, পূর্বেও বলেছি, এবং এই পাসওয়ার্ড এবং ইউজার আইডি ব্যবহার করে তোমরা কিন্তু তোমার আইডি লগ ইন করে
এডমিট কার্ড ডাউনলোড করে অন্যান্য আপডেট এবং রেজাল্ট সহ সিলেক্টেড হলে কিনা এই সকল তথ্য কিন্তু এই ওয়েবসাইটে তোমার অ্যাকাউন্টে পাবা। এমআইএসটি এর সিট এবার দেখবো। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে 4 বছরের জন্য স্নাতক ডিগ্রির জন্য সর্বোচ্চ সংখ্যক আসন তো রয়েছে। আসনগুলো দেখবো কোন সাবজেক্টের জন্য কতটি আসন রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে 60টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসই এর জন্য আসন রয়েছে 60টি, ট্রিপল এর জন্য আসন রয়েছে 60টি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এরপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে 60টি, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে 60টি, নোভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে 40টি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে 40টি, নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে 40টি, এনভায়রনমেন্টাল, ওয়াটার রিসোর্স অ্যান্ড কোস্টাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসন রয়েছে 60টি এবং আর্কিটেকচারের জন্য আসন রয়েছে 25টি। এই সর্বমোট আসন হচ্ছে তোমাদের 570টি। তো কোটায় আবেদনের ক্ষেত্রে কোন কোন কোটায় আবেদন করতে পারবা বা কী কী রিক্রুটমেন্ট রয়েছে একটু দেখে নেব। ফার্স্টে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে। সংশ্লিষ্ট বাংলাদেশ গেজেট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অস্থায়ী সার্টিফিকেট লাগবে, লাল মুক্তিবার্তা অথবা ভারতীয় তালিকা এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্কে সনদ সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের একটি সার্টিফিকেট প্রদান করতে হবে। অর্থাৎ তুমি যদি মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু এটি লাগবে। এরপর যারা মিলিটারি কোড ওয়ার্ডে আবেদন করবা বা এই কোটা নিয়ে সামরিক কর্মীদের সন্তানের ক্ষেত্রে আর কি, যারা আমাদের যে 3টি বাহিনী রয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী, এরপর সেনাবাহিনী, এই 3 বাহিনীর যে কর্মীর মধ্যে তাদের সন্তানের জন্য এই কোটা। তো এক্ষেত্রে কিন্তু সংস্থার প্রধান বা অনুমোদিত কর্মকর্তাদের কাছ থেকে একটি প্রশংসাপত্র নিতে হবে এবং এটি প্রদান করতে হবে। এরপর হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মকর্তার ক্ষেত্রে যে কোটা রয়েছে, সিওআরও, নেভাল সেক্রেটারিয়েট বা এয়ার সেক্রেটারিয়েট থেকে সার্টিফিকেট প্রদান করতে হবে। এরপর সেনা, নৌ, বিমান বাহিনীর ক্ষেত্রেও কিন্তু এই তথ্যগুলো সংশ্লিষ্ট আর্মস বা সার্ভিসের রেকর্ড অফিস থেকে, ড্রাফটিং অফিস থেকে একটি সার্টিফিকেট বা রেকর্ড বুক জমা দিতে হবে। তো মূলত যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, তোমাদের যে কোটায় আবেদন করো না কেন সংশ্লিষ্ট তথ্য বা ডকুমেন্ট, কাগজপত্র তোমাকে কিন্তু জমা দিয়ে কিন্তু প্রমাণ করে তোমাকে উক্ত কোটায় আবেদন করতে হবে। এরপর হচ্ছে উপজাতি কোটা। স্থানীয় উপজেলা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত এবং জেলা প্রশাসক কর্তৃক পাল্টা স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র জমা দিতে হবে। এটি যারা উপজাতি কোটায় আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তারিখ থাকবে। অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাকে কিন্তু এই ডকুমেন্টগুলো বা নথিগুলো যে হার্ড কপি রয়েছে এটি কিন্তু তোমাকে অফিসে জমা দিতে হবে। এমআইএসটি এর যে অফিস, মেইন অফিস, সেখানে জমা দিতে হবে। তো এরপর আমরা ভর্তির যে মান বন্টন বা মার্ক ডিস্ট্রিবিউশন রয়েছে এমআইএসটি, সেটি একটু দেখার চেষ্টা করব। এর ভর্তি পরীক্ষা মূলত লিখিত টাইপ হবে, এমসিকিউ টাইপ থাকবে না এবং প্রশ্নগুলি ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় দেওয়া হবে। যে যার ইচ্ছা মতো তোমরা যখন আবেদন করবা তখন সিলেক্ট করে নেবা। তুমি যদি বাংলায় দাগাতে চাও বাংলা সিলেক্ট করবা এবং ইংরেজিতে যদি তুমি প্রশ্নের আনসার করতে চাও সেক্ষেত্রে ইংরেজি সিলেক্ট করবা। তো এই ইউনিটের জন্য আমরা প্রথমে মান বন্টনটা একটু দেখব। তো এক্ষেত্রে রয়েছে ম্যাথমেটিক 40 নম্বর, এরপর হচ্ছে ফিজিক্স 30 নম্বর, কেমিস্ট্রি 20 নম্বর এবং ইংলিশ 10 নম্বর। এই টোটাল হচ্ছে 100 নম্বর এবং এখানে সময় হচ্ছে 2 ঘন্টা। তোমাদের এই 2 ঘন্টা লিখিত এক্সাম হবে এবং এটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিটের জন্য মান বন্টন। এরপর আমরা আর্কিটেকচার ইউনিট দেখব বা বি ইউনিট। এক্ষেত্রে ড্রয়িং অ্যান্ড আর্কিটেকচারের উপর তোমাদের যে ড্রয়িং আর্কিটেকচার রিলেটেড যে টপিক রয়েছে এই টপিকের উপর 100 নম্বরের আনসার প্রশ্ন হবে, এটির আনসার করতে হবে। এবং আরেকটি 100 নম্বর হচ্ছে এই যে ফিজিক্স ইঞ্জিনিয়ারিং ইউনিটের যে এক্সাম, এটি কিন্তু ডিউরেশন 2 ঘন্টা থাকবে। অর্থাৎ এই ইউনিটের সেম ম্যাথমেটিক্সের জন্য 40 নম্বর, ফিজিক্সের জন্য 30 নম্বর, 30 নম্বর, কেমিস্ট্রির জন্য 20 নম্বর, ইংলিশের জন্য 10 নম্বর। তো এই টোটাল 100 এবং 100 200 নম্বর এবং তোমাদের যে সময়ের ডিউরেশন এটি হবে 4 ঘন্টা। অর্থাৎ ড্রয়িং আর্কিটেকচার রিলেটেডের জন্য সময় থাকবে 2 ঘন্টা এবং এক্সামের জন্য আলাদা এক্সাম যে হলো যে তোমার রিটেন এক্সাম, এটির জন্য সময় থাকবে 2 ঘন্টা। সর্বমোট সময় হচ্ছে 4 ঘন্টা, মাঝখানে হয়তো সামান্য বিরতি থাকতে পারে। তো এসএসসি এবং এইচএসসি সমমান বা ফলাফলের জন্য কিন্তু তোমাদের কোনো মার্ক বরাদ্দ নেই এই ইউনিভার্সিটিতে এক্সাম এর ক্ষেত্রে। অনেক ইউনিভার্সিটিতে আছে যে এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপরেও কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক মার্ক দেয়, তো এখানে নেই। মেধা তালিকা শুধুমাত্র লিখিত পরীক্ষার উপর ভিত্তি করা হবে। লিখিত পরীক্ষার ন্যূনতম যোগ্যতার নম্বর হলো ইউনিট এ এবং বি ইউনিট উভয়ের ক্ষেত্রে কিন্তু তোমার জন্য 5 নম্বর হচ্ছে 40, অর্থাৎ 100 নম্বরের যেহেতু এক্সাম হবে মূলত এখানে 40% দেওয়া রয়েছে। তো এটি 40% নম্বর পেলে কিন্তু পাস বলে বিবেচিত হবে। তো এরপর হচ্ছে যারা সেকেন্ড টাইমার রয়েছে, নির্দিষ্ট সনের সেকেন্ড টাইমার যারা এক্সাম দেবে তাদের ক্ষেত্রে কিন্তু 5 নম্বর কেটে নেওয়া হবে।
এটি সেকেন্ড টাইমার বলতে বিগত বছরে যারা এসএসসি পাস করছো, এই চলিত সনের যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে না, যারা বিগত বছরের শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নম্বরটি কর্তন করা হবে। এবং এক্ষেত্রে কিন্তু আলাদা একটি সেকেন্ড টাইমারদের জন্য আলাদা একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। এটি সমন্বিত আর কি, সমন্বিত করে আলাদা মেধা তালিকা প্রকাশ করা হবে। ভর্তি অথবা একাডেমিক প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে কোনো তথ্য অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য যদি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ভর্তি প্রক্রিয়া এটা বাতিল করা হতে পারে। তোমাদের বলতে এখানে যে ব্যক্তি, নির্দিষ্ট সংখ্যক ব্যক্তির ক্ষেত্রে অসামঞ্জস্যতা বা অসম্পূর্ণ তথ্য পাওয়া যাবে বা মিথ্যা তথ্য পাওয়া যাবে, তার ক্ষেত্রেই মূলত। আশা করি বুঝতে পারছো, যেহেতু এটি ভিডিও, এখানে তো অডিয়েন্স অনেকই থাকে, তাই আর কি এটা বলা হলো। তো এরপর হচ্ছে যোগ্য প্রার্থীদের যে বাছাইকরণ প্রক্রিয়া বা সিলেক্ট প্রক্রিয়া, এটা অনেকের কাছে জটিল মনে হয়। তো আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। এক্ষেত্রে একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীকে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুমতি দেওয়া হবে। তো তোমাদের যে ভর্তির ওয়েবসাইট রয়েছে বা এমআইএসটির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে কিন্তু এই তথ্যগুলো দেওয়া থাকবে। এইসব প্রার্থীর মধ্যে রয়েছে প্রার্থীরা অর্থাৎ যারা সেকেন্ড টাইমে রয়েছে, নির্দিষ্ট সনে উত্তীর্ণ হয়েছে এইচএসসি এক্সামে বা সেকেন্ড টাইমার, তাদের ক্ষেত্রে এক্ষেত্রে গণিতে প্রাপ্ত মোট জিপিএ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। এটা হচ্ছে গণিতের জন্য। আবার এইচএসসি বা সমমান যারা ইংলিশ মিডিয়াম রয়েছে, উক্ত সমমানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান ও রসায়ন, এবং এইটার ক্ষেত্রে এটার অগ্রাধিকার ক্রম অনুযায়ী বিবেচনা করা হবে। অর্থাৎ এই সাবজেক্টগুলোতে যারা বেশি নম্বর পেয়েছে তাদের প্রায়োরিটি বেশি, এবং যারা একটু কম পেয়েছে তাদের ক্ষেত্রে প্রায়োরিটি কম দেওয়া হবে। এভাবে কিন্তু ক্রম অনুযায়ী যে সিলেকশন প্রক্রিয়াটা এইভাবে হবে। এই সিলেক্টেড প্রার্থীদের ক্ষেত্রে আর কি গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নের জিপিএ নম্বর মিনিমাম থাকতে হবে। এবং এই যে যারা সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই রসায়ন, পদার্থবিজ্ঞান এবং গণিতের নম্বরগুলো দেখা হবে অগ্রাধিকারের ক্রম অনুসারে। অর্থাৎ প্রথমে গণিতের দেখা হবে, তারপর পদার্থবিজ্ঞান এবং রসায়নের দেখা হবে। এভাবে কিন্তু শিক্ষার্থীদের সিলেক্ট করা হবে। আবেদনকারীদের দুটি পৃথক তালিকা হবে, আগেও বলেছি আমি। একটি হচ্ছে চলিত বছরের, অন্যটি হচ্ছে সেকেন্ড টাইমার জানা বা গত বছরের ক্ষেত্রে। তো এবার আমরা একটু সংক্ষেপে পড়ালেখার খরচটা দেখার চেষ্টা করবো। এমআইএসটি এর পড়াশোনার খরচ নিয়ে অনেকে কনফিউশনে থাকেন, তাই এটা এখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হওয়ায় এমআইএসটি এর খরচ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির চেয়ে কিছুটা বেশি। যেমন ক্যাডেট কলেজগুলোর খরচ অন্যান্য সরকারি কলেজের চেয়ে বেশি। পিতামাতার যে কেউ সরকারি চাকরিজীবী অথবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, বেসামরিক এবং সামরিক উভয়ের জন্য প্রযোজ্য হলে ভর্তির সময় প্রথম সেমিস্টারের সকল খরচ সহ 93,150 টাকা মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে, এবং ছেলে শিক্ষার্থীর ক্ষেত্রে 93,550 টাকা লাগে বর্তমানে আর কি। এটা সামান্য পরিবর্তন হতে পারে বা তথ্য আপডেট হতে পারে, অল্প কম বেশি হবে, তেমন বেশি না। বিগত বছর তথ্য থেকে যেহেতু নেওয়া। যেখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলে কিংবা ভর্তি ক্যান্সেল করলে 25,000 টাকা ফেরত দেওয়া হয়। পিতামাতা প্রাইভেট চাকরিজীবী অন্য যে কোনো পেশার হলে 1,11,150 টাকা মেয়ে শিক্ষার্থীর ক্ষেত্রে, এবং ছেলে শিক্ষার্থীর ক্ষেত্রে 1,11,550 টাকা, এবং এখানে ফেরতযোগ্য হচ্ছে 25,000 টাকা। এরপর হচ্ছে সেমিস্টার ফি। সেমিস্টার ফি হচ্ছে 22,650 টাকা, সবার জন্য সমান এটা। এবং সর্বমোট সেমিস্টার থাকে 8টি, প্রথম সেমিস্টারের এটি, এবং বাকি 7 সেমিস্টারের জন্য সর্বমোট খরচ, সকল খরচ 4 বছরের যেহেতু 8টি সেমিস্টার, 6 মাস পর পর একটি করে সেমিস্টার হয়। গ্রাজুয়েশন কমপ্লিট করতে সরকারি চাকরিজীবী সর্বমোট লাগে হচ্ছে 3,14,650 টাকা মেয়ে শিক্ষার্থীদের ক্ষেত্রে, এবং 3,15,150 টাকা ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে। আর যারা বেসরকারি চাকরিজীবী সন্তানদের ক্ষেত্রে 3,86,650 টাকা মেয়ে শিক্ষার্থী এবং 3,87,050 টাকা ছেলে শিক্ষার্থীর লাগবে। মোট ফেরতযোগ্য টাকা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আর কি 38,000 টাকার মতো তোমরা ফেরত পাবা, এটা পড়ালেখা কমপ্লিট করার পর। হল ফ্যাসিলিটি এবং খরচের ক্ষেত্রে 2,000 থেকে 2,200 টাকা বা 2,500 টাকার মতো লাগতে পারে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। খাবার খরচ খাওয়ার উপর নির্ভরশীল। তো 100 টাকা থেকে সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত আর কি বরাদ্দ থাকে। হলে সিট বরাদ্দ পাওয়ার জন্য হল অফিসে আলাদাভাবে আবেদন ফর্ম জমা দিয়ে ভাইবা দিতে হয়। হলে সিট নেওয়ার সময় সিকিউরিটি মানি বাবদ 8,500 টাকা দিতে হয়। এগুলো সামান্য কম বেশি হতে পারে, যা হলে সিট ছেড়ে দিলে বা গ্রাজুয়েশন কমপ্লিট করলে ফেরত দেওয়া হয়, যে পরে সর্বশেষে আর কি ফেরত দেয়।
এবং এক্ষেত্রে মাসিক হল চার্জ পরিশোধের মানি রিসিটগুলো অফিসে জমা দিতে হয়। এগুলো যখন তোমরা অ্যাডমিশন নিবা তখন জানতে পারবা। তো এক্ষেত্রে একটি ভালো হল রয়েছে ওসমানী হল। অধিকাংশের মতে বাংলাদেশের সেরা পাবলিক হল হচ্ছে ওসমানী হল। এই MIST অবস্থিত। ওসমানী হলের অন্য সুব্যবস্থার মধ্যে রয়েছে অ্যাটাচ বাথরুম, সেপারেট লিফট, জিমনেশিয়াম, মসজিদ, নামাজের রুম, ইনডোর গেমস ফ্যাসিলিটিস, কমন রুম, ব্রডব্যান্ড, আনলিমিটেড ইন্টারনেট, ওয়াশিং মেশিন এবং আয়রন ভেন্ডিং মেশিন ইত্যাদি। ওসমানী হলের টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে 520 জন, মেল উইং, ফিমেল উইং, ছেলে মেয়ে উভয় মিলে আর কি। ওসমানী হল ছাড়াও কয়েকটি ছাত্রছাত্রী হল রয়েছে। হলের খাবারের মেনুর ক্ষেত্রে রয়েছে সপ্তাহে একদিন গরু, তারপর পোলাও অথবা চাইনিজ ভেজিটেবলস শুক্র শনিবার, একদিন দুপুরে গরু ভুনা খিচুড়ি মঙ্গলবার, এরপর একদিন রাতে বিফ তেহারি খাসি কাচ্চি রবিবার। এরকম একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের খাবার দেওয়া হয়। তো এখানে এগুলো গত বছরের রুটিন। তো তোমরা এগুলো যখন এডমিশন নিবা তখন জানতে পারবা। মেয়েদের হলে বিকালে চা নাস্তা দেওয়া হয়। এরপর খাবার মেনু এবং টাইমিং ম্যাচ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তনশীল হয়। এগুলো কিন্তু ম্যাচ কমিটিতে যারা থাকবে তখন এগুলো পরিবর্তন হয়, যার কারণে আমি বেশি উল্লেখ করলাম না। এছাড়াও প্রতি মাসে রয়েছে হল ফেটেস্ট আয়োজন, যেখানে আবাসিক অনাবাসিক সকল ছাত্রছাত্রী আমন্ত্রিত হয়। MIST সিট প্ল্যানের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার জন্য আসন পরিকল্পনা এডমিট কার্ডে কিন্তু সকল তথ্যগুলো দেওয়া থাকবে। কেন্দ্রের নাম, লোকেশন, ঠিকানা সব কিছু দেওয়া থাকবে। এবং তোমাদের অবশ্যই একটি বিষয় মাথায় রাখবো, পরীক্ষা শুরু হওয়ার আগে 45 মিনিট আগে তোমাকে কিন্তু কেন্দ্রে পৌঁছাতে হবে এবং সেখানে একটি মানচিত্র দেওয়া থাকবে। সেখান থেকে কিন্তু তোমার উক্ত যে কক্ষে এক্সাম হবে বা কোন হলে সেগুলো কিন্তু দেখে নিয়ে তুমি এক্সাম দিতে পারবা। এটা কিন্তু সকল এক্সামের ক্ষেত্রেই তোমরা জানো। এবং রেজাল্টও খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে, যেহেতু লিখিত পরীক্ষা হয়। তো রেজাল্ট নিয়ে অনেকে আবার এই ভিডিওগুলো দেখার পর এক্সামের পর অনেকে বলে রেজাল্ট কবে দিবে, অনেকে বলাবলি করে। প্রবেশপত্র ডাউনলোড করতে প্রার্থীদের তাদের ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, আগে বলেছি যেটা, ওই উক্ত ওয়েবসাইটে, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করার পর সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। এবং এটি ডাউনলোড করার পর A4 আকারের কালার প্রিন্ট দিতে হবে। এটি কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় নিয়ে যাবা। এবং পরীক্ষার দিক নির্দেশনা প্রবেশপত্রে কিন্তু দেওয়া থাকবে, ওই যে প্রবেশপত্রটি ডাউনলোড করবা সেখানে বা এডমিট কার্ডে। এবং ভর্তি পরীক্ষার তারিখ পর্যন্ত একাধিকবার কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবা। তো নির্দিষ্ট সময়ের আগে ডাউনলোড করে A4 কাগজে কালার প্রিন্ট দিবা, তাহলে কিন্তু তোমাদের এই ঝামেলা থেকে মুক্ত হবে। এবং এখান থেকে সকল আপডেট বলতে এখানে কিছু নিয়ম কানুন রয়েছে হলের পরীক্ষার এক্সামের ক্ষেত্রে, সেগুলো কিন্তু তোমরা জানতে পারবা। এবং রেজাল্টও খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করে, যেহেতু লিখিত পরীক্ষা হয়। তো রেজাল্ট নিয়ে অনেকে আবার এই ভিডিওগুলো দেখার পর এক্সামের পর অনেকে বলে রেজাল্ট কবে দিবে, অনেকে বলাবলি করে। এটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়। এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, যেহেতু লিখিত পরীক্ষা হয়, রেজাল্ট দিতে একটু সময় লাগে। এবং এখানেও কিন্তু মেধা তালিকা এবং অপেক্ষমান তালিকা দেওয়া হবে। এবং কোটায় যারা আবেদন করবে, সামরিক কোটা, ওয়ার্ড কোটা, মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটায় যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু পৃথক তালিকা প্রকাশ করা হবে। এবং মেধা তালিকা থেকে ভর্তি সম্পন্ন করার পর যারা অপেক্ষমান তালিকা থাকবে, যারা এরকম থাকবে, তাদেরও তালিকা কিন্তু আস্তে আস্তে প্রকাশ করা হবে। এগুলো যখন এডমিশন হবে তখন জানতে পারবা। ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়েছে, আমি চাচ্ছি না ভিডিওটি লম্বা করার। এবং এডমিশন ফি তোমরা জানো, সর্বশেষ আর কি অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 1000 টাকা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এবং আর্কিটেকচারের জন্য 1200 টাকা। তো এই ছিল তোমাদের MIST এর ভর্তি সংক্রান্ত ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।